সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসতে পারে। অনেকেই আমাদের কাছে তাদের প্রাইমারি ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আমরা সময় স্বল্পতার কারণে সবার ভাইবা এক্সপিরিয়েন্স চ্যানেলে দিতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি ধাপে ধাপে সবগুলো দেওয়ার জন্য। গতকাল একজন ভাইবা দিয়েছেন এবং তার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তিনি আমাদের সাথে ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করে বলেছেন, স্যার আজ প্রাইমারি ভাইবা দিলাম, আপনার কাছ থেকে আমি ভাইবার হার্ড কপি নিয়েছিলাম। দেখুন, আমাদের কাছ থেকে তিনি হার্ড কপির অর্ডার করেছিলেন পিরোজপুর নাজিরপুর থেকে। তিনি যে ভাইবা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন, দেখে মনে হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ ব্যক্তিগতভাবে আমাদের কাছে মনে হয়েছে ভাইবাটা বেশ দুঃসাহসিক একটা ভাইবা এক্সপিরিয়েন্স। এখান থেকে আপনারাও কিছু দিক নির্দেশনা পেয়ে যাবেন। তিনি ভাইবা এক্সপিরিয়েন্সের শেষেও লিখেছেন, অনুগ্রহ করে স্যার আমার ভাইবার উপর একটা ভিডিও তৈরি করেন। তিনি তার ছবিও দিয়েছেন। তো আপনাদের অনুরোধ করতে হবে না, আমাদের সাথে যারা ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন প্রত্যেকেরই ভাইবা আমরা শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আমরা তার ভাইবা এক্সপিরিয়েন্সটা উপভোগ করি এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন রয়েছে আসন্ন ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে সে বিষয় সম্পর্কেও জেনে নেই। যার ভাইবা এক্সপিরিয়েন্স দেখব তার নাম বিধান হালদার। তিনি পিরোজপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। একটা ভাইবা বোর্ডের যে কমন ফর্মালিটিস থাকে, অনুমতি নিয়ে প্রবেশ, ভিতরে গিয়ে সালাম অথবা আদাব নমস্কার জানানোর পরে বসার অনুমতি দিলে ধন্যবাদ দিয়ে বসা, এ সমস্ত কিছু শেষে ম্যাম জিজ্ঞেস করলেন আপনার নাম কি। বললাম বিধান হালদার। ম্যাম জিজ্ঞেস করলেন আপনার নামের দুজন রাজনৈতিক ব্যক্তির নাম বলুন। বললাম দুঃখিত ম্যাম, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এখানে যেহেতু তার নাম বিধান হালদার, এই জায়গা থেকে এরকম একটা উত্তর দেয়া যেতে পারত যে ম্যাম আমার নামে জাতীয় পর্যায়ে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আছে বলে আমার জানা নেই, তবে স্থানীয় পর্যায়ে থাকতে পারে। এছাড়াও আমার নামের কাছাকাছি একজন রয়েছেন যিনি অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো এই উত্তরটা দিলে আমার মনে হয় ম্যাম সন্তুষ্ট হতেন। তো যাই হোক, ভাইবা বোর্ড একটা উষ্ণতর জায়গা, সেখানে সব প্রশ্নের উত্তর যে একজন প্রার্থী পারবে বা তার মাথায় আসবে এটা শতভাগ আশা করা বোকামি। এরপর ম্যাম জিজ্ঞেস করলেন বিধান শব্দের অর্থ কী। বললাম ধর্মীয় নিয়ম নীতি। ম্যাম এবার জিজ্ঞেস করলেন সিলেট জেলার পূর্ব নাম ইংরেজিতে বলুন। বললাম জালালাবাদ। ম্যাম বলল হয়নি, ভুল বলা যাবে না। তারপরে ম্যাম পাশের স্যারকে বলল আপনি এখন জিজ্ঞেস করেন। এখানে প্রার্থী যে উত্তর দিয়েছে জালালাবাদ, সেটি কিন্তু সঠিক উত্তর। সিলেট জেলা পূর্ব নাম শ্রীহট্ট এবং জালালাবাদ দুটোই। ম্যাম হয়তো শ্রীহট্ট এটা জানতেন, অথবা কোনো কারণে জালালাবাদ যে সিলেট জেলা পূর্ব নাম এটা হয়তো তার মাথায় ছিল না। এরপর স্যার জিজ্ঞেস করলেন মাতৃতান্ত্রিক দুইটি উপজাতির নাম বলো। বললাম খাসিয়া এবং গাঢ়। এবার স্যার জিজ্ঞেস করলেন এদের দুইটি বৈশিষ্ট্য বলো। বললাম দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। পাশ থেকে ম্যাম বলে উঠল এই সহজ প্রশ্ন তুমি পারতেছ না। তো এর উত্তর এভাবে দেওয়া যেতে পারে, খাসিয়া এবং গাঢ় উভয়ই মাতৃতান্ত্রিক উপজাতি। খাসিয়াদের প্রধান বৈশিষ্ট্য হলো তারা বংশানুক্রমিক ও সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে পরিবারের কনিষ্ঠা কন্যাকে গণ্য করে এবং তাদের প্রধান পেশা পান চাষ। অন্যদিকে গারোদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের সমাজ আচিক ভাষা ও নির্দিষ্ট গোত্রভিত্তিক এবং তারা সামাজিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক যেমন দগবান্দা ও দগশাড়ি ব্যবহার করে। এত বড় উত্তর না দেওয়া গেলেও এই প্রশ্নের উত্তর যেটি স্যাররা জানতে চেয়েছে সেটি হচ্ছে খাসিয়া এবং গারোর যে অন্যতম বৈশিষ্ট্য সেটি হচ্ছে উভয়ই মাতৃতান্ত্রিক উপজাতি। এটি বললেই মনে হয় ভাইবা বোর্ড স্যাটিসফাইড হয়ে যেত। ম্যাম বললেন তুমি করো কি। বললাম আমি কোচিং করাই। স্যার বললেন রক্তাক্ত প্রান্তর কার লেখা। একটু সময় নিয়ে বললাম স্যার মনির চৌধুরী। স্যার বললেন স্টপ জেনোসাইড কার লেখা। বললাম জহির রায়হান। স্যার বললেন কত সালে প্রকাশিত হয় এই স্টপ জেনোসাইড। বললাম স্যার এটা পারবো না, এটা 1971 সালে প্রকাশিত হয়। ম্যাম বললেন তোমাকে কয়েকটা বাগধারা জিজ্ঞেস করি। জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কী। বললাম সরি ম্যাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ হচ্ছে কুটিলতা জটিলতা। ম্যাম তখন রাগান্বিত হয়ে বললেন তুমি এই সহজ প্রশ্ন পারতেছ না, তোমার নামের সাথে মিল আছে এমন রাজনীতি ব্যক্তির নামও তুমি বলতে পারোনি। আমি তখন খেয়াল করলাম ম্যাম খুব আমার উপর রাগান্বিত হয়ে গেছে। এখানে রাগান্বিত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো, দেখুন তিনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তাকে হিসাব বিজ্ঞান নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করেনি। এটা হতে পারে ওই বোর্ডে হিসাব বিজ্ঞান রিলেটেড কিংবা বিজনেস ফ্যাকাল্টি ব্যাকগ্রাউন্ডের কোনো টিচার হয়তো ভাইবা বোর্ডে ছিলেন না। যদি থাকতো তাহলে তাকে বাঁচানোর জন্য তার বিষয়ভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করতো। প্রার্থীকে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হয় একই রিলেটেড প্রশ্ন করতে করতে যখন তিনি পারেন না তখন তাকে তার বিষয়ভিত্তিক দিকে সুইচ করা হয়, অথবা বিষয়ভিত্তিক প্রশ্ন করতে করতে যখন তিনি থেমে যান বা পারতেছে না তখন তাকে সাধারণ জ্ঞানে সুইচ করা হয়, অথবা অনুবাদ জিজ্ঞেস করা হয়, বাংলার বেসিক জিজ্ঞেস করা হয়, গণিতের বেসিক জিজ্ঞেস করা হয়। তো তাকে একটা বিষয়ভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করেনি,
এতে বোঝাই যাচ্ছে ভাইবা বোর্ডে হয়তো বিজনেস ফ্যাকাল্টি ব্যাকগ্রাউন্ডের কেউ ছিলেন না। তো যখন প্রার্থী আজ করতে পেরেছেন যে ম্যাম খুব রাগান্বিত হয়ে গেছেন, তিনি একটা দুঃসাহসিক সিদ্ধান্ত এখানে নিয়েছেন। এই ধরনের সাহস ভাইবা বোর্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, আবার নেতিবাচক প্রভাব ফেলতেও পারে। কেন বলছি চলুন আমরা দেখি। ম্যামকে বললাম, ম্যাম যদি পারমিশন দেন আমি একটা কথা বলতে পারি? ম্যাম বললেন ঠিক আছে বলো। বললাম, ম্যাম সাধারণ জ্ঞান এবং মুখস্থ কোনো টপিক জিজ্ঞেস করলে আমি অপশন ছাড়া পারবো না, কিন্তু বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত সম্পর্কে যত কিছু প্রশ্ন করবেন সবই পারবো। মোটামুটি এক প্রকার বোর্ডকে চ্যালেঞ্জ তিনি দিয়েছেন যে সাধারণ জ্ঞান এবং মুখস্থ কোনো টপিক যদি আমাকে জিজ্ঞেস করেন আমি অপশন ছাড়া পারবো না, কিন্তু বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত সম্পর্কে যদি প্রশ্ন করেন তবে আমি সবই পারবো। এটা কিন্তু মোটা দাগে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। তো সামনে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই ধরনের বাক্য ভাইবা বোর্ডে ব্যবহার করার আগে আপনাকে ভাবতে হবে। এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই আপনার স্ট্রং জোন থাকতে হবে যে আমি এই পার্ট থেকে প্রশ্ন করলে আমি উত্তর করতে পারবো, কোনো সমস্যা নেই। অথবা এই বাক্যটাকে আপনারা একটু মডারেট করে বলতে পারেন যে ম্যাম সাধারণ জ্ঞান বা মুখস্থ যেসব টপিক আছে এখান থেকে যদি প্রশ্ন করেন আমি অপশন ছাড়া পারবো না, তবে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত সম্পর্কে যদি জিজ্ঞেস করেন এটা আমার স্ট্রং জোন, এখান থেকে প্রশ্ন করলে আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর পারবো। এই যে একটা নমনীয়তা ভাব, না পারলেও সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যখন আপনি বাক্যবিন্যাসটা আপনার এরকম হবে যে এখান থেকে সবই পারবো, তখন কোনো প্রশ্নের উত্তর যদি না পারেন তখন বিষয়টা হিতে বিপরীত হয়ে যেতে পারে। যাই হোক, ম্যাম বললেন ঠিক আছে তুমি যদি সব প্রশ্ন পারো তাহলে আজকে ভাইবা বোর্ডের সব থেকে বেশি নাম্বার তোমাকে দেব। তাহলে বুঝতে পেরেছেন ভাইবা বোর্ড কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তো ম্যাম স্যারদের বলল আপনারা জিজ্ঞেস করুন গ্রামার থেকে। তখন স্যার আমাকে জিজ্ঞেস করলেন বিষাদ সিন্ধু এর ব্যাস বাক্য কী এবং কোন সমাস? বললাম বিষাদ রূপ সিন্ধু, এটি হচ্ছে ব্যাস বাক্য এবং এটাও কর্মধারয় সমাস। স্যার বললেন সিন্ধু শব্দের অর্থ কী? বললাম দুঃখিত স্যার এটি আমি পারবো না, তবে সিন্ধু শব্দের অর্থ হলো নদী, সমুদ্র, পুকুর, জলাশয়, জলরাশি, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। স্যার বললেন গঠন অনুসারে শব্দ কত প্রকার এবং কি কি? বললাম 2 প্রকার, যথা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। ম্যাম স্যারকে জিজ্ঞেস করলেন এটি কি তার ঠিক হয়েছে? স্যার বলল হ্যাঁ ঠিক হয়েছে। ম্যাম এবার একটা বানান লিখতে বললেন, জ্যৈষ্ঠ বানান। আমি লিখলাম। ম্যাম বললেন জল পড়ে পাতা নড়ে, এটি কোন কারকে কোন বিভক্তি? বললাম কর্তা কারকে শূন্য বিভক্তি, কর্তৃ কারকে শূন্য বিভক্তি। ম্যাম বললেন সম্প্রদান কারকের একটি উদাহরণ দেন এবং সম্প্রদান মানে কি? বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও এবং সম্প্রদান বলতে বোঝায় নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দেওয়া। ম্যাম বলেন আপনি এখন আসতে পারেন। আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম। তবে প্রার্থীর এখানে একটা মন্তব্য আছে। তিনি বলেছেন আমি যখন চলে আসতেছি তখন ম্যাম পাশের 2 জন স্যারকে বলল এই ছেলে গ্রামারে খুব দক্ষ। এ কথা শুনতে পেয়েছিলাম, জানি না ভাইবা কেমন হলো। তো যেহেতু আমাদের সাথে ভাইবা শেয়ার করেছেন, আপনার এই যে লাস্ট একটা কমপ্লিমেন্ট, আপনার সম্পর্কে প্রশংসাসূচক বাক্য, ভাইবা বোর্ডের এটা একটা কমন বিষয়। যখন কোনো প্রার্থী ভাইবা দিয়ে বের হতে যাবে বা বের হওয়ার সময় শুনতে পায় কোনো প্রশংসাসূচক বাক্য, আপনি ধরেই নিতে পারেন আপনার ভাইবা ভালো হয়েছে। ভিতরে বা প্রথম দিকে কি হয়েছে ইট ডাজন্ট ফ্যাক্ট। শেষের দিকে এসে যদি কোনো প্রশংসাসূচক বাক্য তাদের মুখ থেকে বের হয় তাহলে বুঝবেন আপনাকে ভাইবা নাম্বার অবশ্যই ভালো দেবে। আর অন্য যে ব্যাপার সেটি হচ্ছে আপনি এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই ভাইবা বোর্ডকে আপনার দিকে মুভ করেছেন, আপনার স্ট্রং জোনের দিকে নিয়ে এসেছেন। এটিও বলা চলে একটা দুঃসাহসিক ব্যাপার। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে ভাইবাটা অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের একটা ভাইবা হয়েছে এবং চ্যালেঞ্জিং ভাইবা, দুঃসাহসিক ভাইবা। যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের কাছে ভাইবাটা কেমন লাগলো মন্তব্য করে জানাতে পারেন। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট দেব, যেখানে প্রত্যেকটা নোটে 50-এর অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে 150-র মতো পেজ থাকবে। আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন। আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য। বাজারে যে ভাইবা গাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেয়া আছে। আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না। এই জন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম কাভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি, কারণ ওই বইয়ে
ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে একটু তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।